নমস্কার, আমাদের নতুন চ্যানেল শব্দ গল্পদ্রুমে। এখানে আমরা আমাদের দৈনন্দিন জীবনের এমন কিছু সমস্যা নিয়ে কথা বলবো যেগুলো সাধারণভাবে আমাদের চোখে পড়ে না, কিন্তু তার প্রভাব সুদূর প্রসারী। সেই সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং তার সমাধান কিভাবে করা যায় সেক্ষেত্রে আপনাদের সাজেশন চাইবো আমরা। দেখতে থাকুন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের অন্যতম সেতু বিদ্যাসাগর সেতুকে নিয়ে। আমরা সবাই জানি 1992 সালে বিদ্যাসাগর সেতু জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এটি একটি 6 লেন সেতু, যেখান থেকে পার ডে প্রায় 85,000 গাড়ি যাতায়াত করতে পারে। এই সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন হুগলি রিভার ব্রিজ কমিশনস, যারা 2024 সালে এর মেনটেনেন্স প্লাস টোলের দায়িত্ব দেন পাথ ইন্ডিয়া লিমিটেডকে। পাথ ইন্ডিয়া লিমিটেড একটি ইন্দোর বেসড কোম্পানি, যারা প্রায় 37টি টোল প্লাজা অল ওভার ইন্ডিয়াতে ম্যানেজ করেন। বিষয় হচ্ছে, এর জন্য তাদেরকে প্রায় 45 কোটি টাকা পার বছরে দেওয়ার ব্যবস্থা করা হয়। এই কন্ট্রাক্টের ভ্যালু এটা, তার মানে প্রায় 3.25 কোটি টাকা পার মান্থ তারা পাচ্ছেন। আমরা যারা নিত্যদিন এই ব্রিজটাকে ব্যবহার করি, মানে হাওড়া তথা কলকাতার প্রচুর লোককে এই ব্রিজটাকে প্রত্যেক দিন ব্যবহার করতে হয়। আমরা এই ব্যবহারের ক্ষেত্রে যেটা দেখতে পাই, প্রত্যেক দিন আমাদের 10 টাকা করে নর্মাল গাড়ির ক্ষেত্রে এবং বাসের ক্ষেত্রে টাকাটা আরও বেশি, বা অন্যান্য হেভি ভেহিকেলের ক্ষেত্রে টাকার পরিমাণটা আরও অনেকটা বেশি দিয়ে এই টোল প্লাজা দিয়ে ক্রস করার পর যেটা আমাদের প্রত্যেক দিন চোখে পড়ছে, সেটা হচ্ছে এই ব্রিজের যে মেনটেনেন্স, সেটা বোধহয় সঠিকভাবে এখন হচ্ছে না। 2018 সালের একটি সার্ভে অনুযায়ী দ্বিতীয় হুগলি সেতুর কেবলগুলো পরিবর্তন করা খুব জরুরি হয়ে পড়ে, যার টেন্ডার 2023 সালে দেওয়া হয় এবং 2023 সালের নভেম্বর মাসে, মানে প্রায় 5 বছর পরে পার্থ ইন্ডিয়া কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়। যদি খুব ভুল না হয় তাহলে 2024 সালের মাঝামাঝি করে দুদিকে দুটি লেনকে, মানে 6 লেনটাকে 4 লেন করে দু সাইডে দুটি ব্যারিকেড লাগিয়ে এর কাজ শুরু হয়। বাস্তবিক ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে লেনটাকে তো ক্লোজ করে দেওয়া হয়, কিন্তু কাজ সেভাবে কিছু শুরু হয় না, যার ফলে যারা নিত্যযাত্রী তাদের যাতায়াতের একটা সমস্যা শুরু হয়। এই টোটাল প্রজেক্টটা 6 থেকে 8 মাসের মধ্যে হওয়ার কথা ছিল। বাস্তবিক ক্ষেত্রে 2024 সালে শুরু হওয়া কাজ এখন ফেব্রুয়ারি 2026 চলছে, এখনও অবধি শেষ তো হয়নি, বরং যেটা শোনা যাচ্ছে যে এই কাজটা আরও 6 থেকে 8 মাস সময় লাগতে পারে। এবার সেই সময় থেকে হলোটা কি, যেহেতু রাস্তাগুলো খুবই সংকীর্ণ হয়ে গেছিল, গাড়ি যাতায়াতের একটা সমস্যা প্রথম দিন থেকেই সবাই আমরা ফেস করছিলাম। আসল সমস্যাটা শুরু হয় গত বছর অগস্ট সেপ্টেম্বর মাস করে, যে সময় আমরা দেখি যে সকালে 7টা 7:30টার পর জেনারেলি স্কুলের গাড়ি, প্রচুর স্কুলের গাড়ি যায় কলকাতার দিকে হাওড়া শহর থেকে, এবং তারপর যারা নিত্যযাত্রী, অফিস যাত্রী, তাদেরকে ওই সময়টাতেই যাতায়াত করতে হয়, কারণ প্রত্যেকেরই অফিসে পৌঁছানোর একটা নির্দিষ্ট সময় আছে। সেটা কারুর ক্ষেত্রে 8:30 হতে পারে, কারুর 9টা, কারুর 9:30, তার মধ্যে থেকে পৌঁছতে হয়। কিন্তু ওই সময়টাতেও যখন ওই রাস্তা দিয়ে হেভি ভেহিকেলগুলো যাতায়াত করছে, মানে লরি, পেট্রোলিয়াম ক্যারি করে যে সমস্ত গাড়িগুলো, সেই গাড়ি, ডাম্পার অ্যান্ড 16 চাকার বড় লরিগুলো, যেগুলোর যে গতি সেটা খুবই মন্থর, এবং ব্রিজের যে চড়াই সেখানে তারা খুবই স্লো হয়ে যায় সেই গাড়িগুলো, এবং তার পেছনে যে অন্যান্য গাড়িগুলো থাকে তাদের পক্ষে পসিবল নয় সেই গাড়িটাকে ক্রস করে এগিয়ে যাওয়া। এবং সেই গাড়ির মধ্যে কোনো গাড়ি যদি দুর্ভাগ্যবশত ব্রেকডাউন হয়, সেই পুরো রাস্তাটা একদম টোল ব্রিজ ক্রস করে একদিকে মন্দিরতলা আর একদিকে ক্যারি রোড অবধি জামটা চলে যায়। সেই সময় ওখানে কর্তব্যরত একজন বা দুজন ট্রাফিক পুলিশের পক্ষে পসিবল নয় সেই রাস্তাটাকে প্রপারলি মেনটেন করা। আমাদের বক্তব্য এই জায়গায় যে পার্টিকুলারলি এই যে সময়গুলো, যেগুলো সত্যিকারের স্কুলের বাচ্চাদের পৌঁছানোটা খুবই গুরুত্বপূর্ণ, তার সঙ্গে সঙ্গে যারা নিত্যযাত্রী তাদের অনেকের হতে পারে এর ফলে একটা অর্থনৈতিক প্রভাব পড়ছে তাদের জীবনে, কারণ সময় মতো অফিসে না পৌঁছলে আমরা জানি বেসরকারি বা সরকারি যে কোনো অর্গানাইজেশনেরই একটা রুল থাকে
যে একটা সময় মতো অফিসে না পৌঁছলে তাদের হতে পারে হয়তো স্যালারি ডিডাক্ট হচ্ছে, কিন্তু সেই সাফারটা তাদেরকে করতে হচ্ছে জাস্ট বিকজ অফ এই পার্টিকুলার টাইমের মধ্যে প্রচুর হেভি ভেহিকেল যাতায়াত করছে। এবং যার ফলে এই যে টোটাল রাস্তাটা, যে স্ট্রেচটার কথা আমি বলছি, সেটা 5 থেকে 6 মিনিটে যেটা ক্রস করা যায়, মানে টোল প্লাজা থেকে পিটিএস অবধি, সেই রাস্তাটা যেতে সময় লাগছে প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা, কোনো কোনো দিন 1.5 ঘন্টা। এক্ষেত্রে যারা মেনটেনেন্সের দায়িত্বে আছেন তাদেরকে যখন আমি একবার দুবার গাড়ি দাঁড় করিয়ে জিজ্ঞাসা করেছি যে এইখানে একটুখানি জামটা তাড়াতাড়ি ছাড়ানোর ব্যবস্থা করুন, বা যে বড় গাড়িগুলো আছে এগুলোকে কেন এই সময় ছাড়া হচ্ছে, তারা কিন্তু কোনো যুক্তিযত উত্তর দিতে পারেননি। ইভেন ওখানে কর্তব্যরত ট্রাফিক পুলিশকেও যখন আমি জিজ্ঞাসা করেছি যে এই গাড়িগুলো এখানে ছাড়ার কোনো যুক্তি আছে কি, তারা বলেছে দাদা যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের নির্দেশেই গাড়িগুলো আসছে, আমাদের কিছু করার নেই। একদিন আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে যেতে দেখলাম আমার আগে একটি গাড়ি, যে ময়লাবাহী গাড়ি আর কি, সেখান থেকে বেশ খানিকটা ময়লা নিচে পড়ে গেল সেকেন্ড ব্রিজের ওপরে, টোল প্লাজার পরে। তো আমি সেটা দেখার পর ক্রস করে যখন আমি কলকাতায় কিছু কাজ ছিল সেগুলো করতে গেছিলাম, সেগুলো করে ফেরত আসার পর আবার অন্য আরেকটি কাজের জন্য আমাকে আরেকবার যখন কলকাতার দিকে যেতে হচ্ছে, তখন আমি দেখলাম সেই ময়লাগুলো একই রকমভাবে সেখানে পড়ে আছে, এবং তার উপর দিয়ে প্রচুর গাড়ি চলে যাওয়ায় সেই ময়লাটা অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে গেছে, এবং সেখান দিয়ে যাতায়াত করতে গাড়ির অসুবিধে হচ্ছে। তা সত্ত্বেও প্রায় 2 থেকে 3 ঘন্টার গ্যাপেও সেই ময়লাগুলো কেউ পরিষ্কার করেনি। আর একটা ইনসিডেন্ট বলি আপনাদের। একদিন কোনো এক রোববার একজন বাবা তার সন্তানকে নিয়ে একটি স্কুটারে করে যাচ্ছিলেন, খুব সম্ভবত হয়তো বাচ্চাটি খেলতে যাচ্ছিল, তার পিঠে একটা কিট ব্যাগ ছিল, এবং ওই একই জায়গায়, মানে যে জায়গাটার কথা আগে আমি উল্লেখ করলাম আপনাকে, সেখানে বেশ খানিকটা রাস্তা জুড়ে বালি পড়েছিল, প্রায় 50 মিটার রাস্তা জুড়ে বালি পড়েছিল, এবং সেখান দিয়ে যাওয়ার সময় ওই বাবার স্কুটিটি স্কিড করে। খুব মানে সৌভাগ্যবশত সেই সময় উনি নিজেকে কন্ট্রোল করে নেন এবং গাড়িটি পড়ে যায়নি, যার ফলে বাচ্চাটি বা তার বাবাকেও চোট পাননি। কিন্তু সেই দৃশ্যটি দেখে আমি গাড়ি দাঁড় করিয়ে সেখানে যিনি একজন ছিলেন কর্তৃপক্ষের তরফ থেকে, ওনাকে আমি বলি বালিটা পড়ে আছে, এটা পরিষ্কার করার ব্যবস্থা করুন, নয়তো এখান দিয়ে যে কোনো বাইক বা স্কুটার যাওয়ার সময় এই ঘটনাটা ঘটতেই পারে, একটা দুর্ঘটনা ঘটে যেতেই পারে। উনি কিন্তু বিষয়টাকে কোনো গুরুত্ব দিলেন না। উনি বললেন ও জানিয়ে দেওয়া হয়েছে, সময় মতো এটা পরিষ্কার হয়ে যাবে। এবং পরের দিন যখন আমি আবার ওই রাস্তা দিয়ে যাচ্ছি, আমি দেখলাম তখনও কিন্তু পরিমাণ মতো বালি ওই রাস্তায় পড়ে আছে, তার মানে সেটা প্রপারলি পরিষ্কার করা হয়নি। এছাড়া যেটা ঘটছে সেটা হচ্ছে প্রতি রবিবার হয় সকালবেলা 6টা থেকে দুপুর 2টো অবধি, বা কোনো কোনো দিন সকালবেলা 6টা থেকে রাত্রি 9টা অবধি সেকেন্ড ব্রিজ বন্ধ থাকছে, যার ফলে এই দিন হাওড়াবাসীর পক্ষে প্রচণ্ড মুশকিল হয়ে যাচ্ছে কোনো কলকাতায় কোনো কাজ করা। মানে তাদেরকে অনেকটা ঘুরে হাওড়া ব্রিজ দিয়ে সেই কাজটার জন্য গন্তব্যস্থলে পৌঁছতে হচ্ছে। এই এত কথা বলছি কেন? সেটার পেছনে খুব গুরুত্বপূর্ণ কারণ হলো, যেহেতু সেকেন্ড ব্রিজ থেকে নামলেই আমাদের নবান্ন, মানে যেখানে ফরেন ডেলিগেটস থেকে শুরু করে ভারতবর্ষের অন্যান্য যে কোনো জায়গা থেকে প্রচুর বিদগ্ধ মানুষ, প্রচুর রাজনৈতিক নেতা বিভিন্ন কাজে আসেন, তাদের কাছে এই সেকেন্ড ব্রিজের দৈন্যদশাটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গবাসীর দৈন্যদশা হিসাবেই রিপ্রেজেন্ট হয়। আমার কর্তব্যরত এই কোম্পানির কাছে আবেদন রইল যে তারা যদি এই বিষয়গুলোর উপর একটু নজর দেন, মানে সময়ের মধ্যে যদি এই কনস্ট্রাকশনের কাজটা শেষ হয়, লেনগুলো যদি আবার ওপেন হয়ে যায়, এবং হেভি ভেহিকেল যাতায়াতে যদি একটা সময় নির্ধারণ করা পসিবল হয়, সেটা আমাদের সবার পক্ষে খুব ভালো হবে, আমরা সবাই উপকৃত হব। এবং তার সঙ্গে সঙ্গে সেকেন্ড ব্রিজ পরিষ্কার করার যে ব্যাপারটা, আপনারা প্রত্যেকে যাতায়াতের সময় দেখে থাকবেন, পুরো রাস্তাটায় অসম্ভব ধুলো ধোঁয়া সমস্ত কিছু আছে, যার অবশ্যই একটা খুব বড় কারণ, যেহেতু এই হেভি ভেহিকেলগুলো যায় অনেকটা সময় লাগে এবং ধুলো ময়লা ফেলতে ফেলতে যায়, তো সেইটাকে পরিষ্কার করার দায়িত্ব কিন্তু আমার মনে হয় সেই কোম্পানির। এবং তার সঙ্গে সঙ্গে আর একটা বিষয় আপনাদের নজরে আনতে চাইছি, সেটা হচ্ছে গিয়ে যে এই যে কনস্ট্রাকশন যে যে জায়গাগুলোতে হচ্ছে বিভিন্ন ছোট ছোট প্যাচে, আপনারা দেখবেন সেখানে লোহার পাত লাগিয়ে দেওয়া হচ্ছে। তো সেই বিষয়টা কতটা সেফ অ্যান্ড সিকিউরড সেটাও আমাদের জানাটা খুবই প্রয়োজনীয়।
তো আমার কর্তৃপক্ষের কাছে যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলোতে আরও কিছু কোয়েশ্চেন অ্যাড করা যায় কি না, বা আপনাদের এক্ষেত্রে কি মতামত, কি হওয়া উচিত, আরও কী কী পয়েন্টসে আমাদের নজর দেওয়া উচিত, সেটা আপনাদের সবার কাছে জানতে চাইব। তো এক্সপেক্ট করছি আপনাদের সবার কাছ থেকে একটা রেসপন্স পাবো এই বিষয়ের ওপর, এবং সেই মতামতের ওপর ভিত্তি করে আমরা চেষ্টা করব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কন্ট্যাক্ট করে তাদের কাছে একটা ডেপুটেশন জমা দেওয়ার, যে যে পয়েন্টসগুলো এখান থেকে আমরা তুলে আনবো সেই পয়েন্টসগুলোর সদুত্তর পাওয়ার, এবং আপনাদের সবাইকে জানানোর চেষ্টা করব যে আমরা কি কি উত্তর পেয়েছি এর। ধন্যবাদ।